সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দ্বিতীয়বার আবার তোমাদের মুখোমুখি হলাম। তোমাদের তো 4 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। আশা করি তোমরা সবাই বই কিনে ফেলছো অথবা জোগাড় করে ফেলছো। আর এখন কি করতে হবে? এখন আমাদের পড়াশোনাটাও শুরু করে দিতে হবে। আমি তো তোমাদের আগেই বলেছি যে আমরা প্রথম থেকেই রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একই সাথে পড়াবো। যে একাদশে প্রথম পত্র এবং দ্বাদশে দ্বিতীয় পত্র এইভাবে আমরা পড়াবো না, একসাথেই দুটা পত্রই একই সাথে পড়াবো। তো তোমাদের হাসনাত স্যার যেহেতু রসায়ন প্রথম পত্র শুরু করেছেন, তো আমি দ্বিতীয় পত্র শুরু করব আজকে। রসায়ন দ্বিতীয় পত্রের যে দ্বিতীয় যে অধ্যায় জৈব রসায়ন, সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করব। আমার ধারণা এবং বিশ্বাস যে তোমরা নবম দশম শ্রেণীতে জৈব রসায়ন সম্পর্কে প্রাথমিক যে ধারণা এটা তোমাদের মোটামুটি আছে। তো আজকে আমার ক্লাস তোমরা শুনলে তোমাদের মোটামুটি সেই পুরাতন পড়া হয়তো আজকে আবার তোমাদের মনে পড়বে, কারণ আজকেও আমি যে আলোচনা করব সেটাও মোটামুটি প্রাথমিক পর্যায়ে। তো জৈব রসায়ন পড়াতে গেলে প্রথমে আমরা কি করব, যে জৈব রসায়ন কাকে বলে সেটা আমাদেরকে আগে জানতে হবে। যে জৈব রসায়ন শব্দটা থেকেই বোঝা যাচ্ছে যে রসায়নের যে শাখায় জৈব যৌগ সম্পর্কে আলোচনা করা হয় সেটাই হচ্ছে জৈব রসায়ন। তাহলে এখন প্রশ্ন আসলো যে জৈব যৌগ। জৈব যৌগ হচ্ছে যে কার্বন এবং হাইড্রোজেন, কার্বন ও হাইড্রোজেন নিয়ে কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত হাইড্রোকার্বন যৌগ এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত জাতকগুলা সম্মিলিতভাবে এদেরকে বলা হয় জৈব যৌগ। যে কার্বন এবং হাইড্রোজেন মিলে যে হাইড্রোকার্বন, যেমন মনে করো CH4, C2H6, এরা হচ্ছে সব হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ, যেমন মনে করো CH4 থেকে কি হতে পারে, যেমন মিথানল, তারপর এইটা থেকে হতে পারে, এটা হচ্ছে ইথেন, ইথেন থেকে কি হতে পারে, যে ইথানল অথবা ইথার। এই যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ, এই সবকে একত্রে বলা হয় জৈব যৌগ। এবং জৈব যৌগ নিয়ে যে শাখায় রসায়নের যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে জৈব রসায়ন। তো জৈব যৌগ মূলত হচ্ছে কার্বন, সব প্রধান মৌলই হচ্ছে জৈব যৌগের কার্বন, এবং তার সাথে আর কি কি থাকবে, হাইড্রোজেন, তারপর অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হ্যালোজেন, সালফার, ফসফরাস, এই কয়টা মোটামুটি নিয়েই আমাদের জৈব যৌগ। এবং জৈব যৌগের প্রধান মৌলই হচ্ছে আমাদের কার্বন। তো এখন আমরা জৈব যৌগের একটু প্রাথমিক কথাবার্তা বলি। যে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস 1800 সালের প্রথম দিকে উনি বলেন যে সজীব পদার্থ যেমন প্রাণীদেহ বা উদ্ভিদ থেকে যে যৌগগুলো পাওয়া যায় সেইগুলো হচ্ছে জৈব যৌগ, এবং খনিজ পদার্থ থেকে যে যৌগগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে অজৈব যৌগ। অর্থাৎ প্রাণী দেহ থেকে উনি বলেন যে প্রাণী বা উদ্ভিদ দেহ অর্থাৎ সজীব বস্তু থেকে বিশেষ একটা শক্তির প্রভাবে, ওনার কথা মতো সেটা হচ্ছে প্রাণ শক্তির প্রভাবে স্বতঃস্ফূর্তভাবে যে যৌগগুলা তৈরি হয় সেইগুলোই হচ্ছে জৈব যৌগ। এবং উনি বলেন যে এই যৌগগুলা ল্যাবরেটরিতে তৈরি করা যায় না, এগুলা নিজে স্বতঃস্ফূর্তভাবেই জীবন্ত দেহে তৈরি হয়। কিন্তু পরবর্তীকালে 1828 সালে জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক উলার উনি প্রমাণ করেন যে জৈব যৌগ যে শুধু জীবন্ত দেহে উৎপন্ন হবে, ল্যাবরেটরিতে প্রস্তুত হবে না এমন কোনো কথা নেই, এটা ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায়। উনি কি করলেন, উনি নিজে একটা পরীক্ষা উনি করছিলেন, যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট থেকে উনি অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন করেন এবং উনি যেটা করেন যে অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন করে উনি কি করেন,
যে এটাকে উনি চেয়েছিলেন যে একটু হিট দিয়ে এটাকে কঠিন করতে, কিন্তু উনি হিট দেওয়ার পরে যেটা হয় সেটা হলো যে এটা এটা নিজে কঠিন না হয়ে অন্য একটা যৌগ তৈরি হয়ে গেল, CH2CONH2। এটা হচ্ছে ইউরিয়া। এটা হচ্ছে ইউরিয়া। এটা মানে হঠাৎ করে উনি যেটা চান নাই সেটাই হঠাৎ করে তৈরি হয়ে গেল, ইউরিয়া তৈরি হয়ে গেল। এবং ইউরিয়াটা হচ্ছে একটা জৈব যৌগ। এটা সাধারণত স্তন্যপায়ী প্রাণীর প্রস্রাবে থাকে এবং এটা হচ্ছে একটা জৈব যৌগ এবং এটা ল্যাবরেটরিতে তৈরি হয়ে গেল। তো তাতে কি দাঁড়ালো যে ল্যাবরেটরিতে জৈব যৌগ প্রস্তুত করা যায়, এটা উনি প্রমাণ করে দিলেন এবং এই জন্যে ফ্রেডরিক উলারকে জৈব রসায়নের জনক বলা হয়। তো যা হোক, এখন আমরা একটু বলি যে আমাদের যেহেতু এই কার্বনের যৌগই হচ্ছে মোটামুটি জৈব যৌগ, এখন জৈব যৌগের সংখ্যা কি পরিমাণে? জৈব যৌগের সংখ্যা হচ্ছে 80 লক্ষেরও উপরে এবং অজৈব যৌগের সংখ্যা হচ্ছে 1 লক্ষেরও নিচে। তো এখন একটা কার্বনের যদি এত যৌগ হয়, 80 লক্ষের উপরে শুধু জৈব যৌগই, সেখানে অন্য জৈব যেগুলো অজৈব যৌগ সেটার সংখ্যা দেখো কত কম, অথচ বাকি সব মৌল মিলে কিন্তু অজৈব যৌগ, অথচ তার সংখ্যা 1 লক্ষ না। তো তার মানে কি যে কার্বনের নিশ্চয়ই কোনো বিশেষ ক্ষমতা আছে যার কারণে জৈব যৌগের এত সংখ্যাধিক্য। তো কি কি কারণে জৈব যৌগের সংখ্যাধিক্য সেটা আমরা একটু বলি। যে কার্বনের আসলে বিশেষ কিছু ক্ষমতা আসলেই আছে, যেমন 3টা ক্ষমতা। যেমন একটা হচ্ছে তার ক্যাটেনেশন, একটা হচ্ছে তার সমানতা এবং আরেকটা হচ্ছে পলিমারকরণ। এই 3টা ধর্ম কার্বনের মধ্যে বিদ্যমান থাকায় কার্বনের যৌগের সংখ্যা কিন্তু এত বেশি। তো এখন আমরা কার্বনের এই 3টা ধর্ম নিয়ে একটু আলোচনা করি। যেমন প্রথমত কার্বনের হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। ক্যাটেনেশন শব্দটার অর্থ কি? ক্যাটেনেশন জিনিসটা হচ্ছে কেটেনা থেকে উদ্ভূত। কেটেনা হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে শিকড়। কার্বনের একটা অদ্ভুত ক্ষমতা আছে যে অসংখ্য কার্বন নিজেরা পরস্পর যুক্ত হয়ে শিকল তৈরি করতে পারে, বলয় তৈরি করতে পারে, চক্রাকারে থাকতে পারে। এটা হচ্ছে কার্বনের একটা অনন্য বৈশিষ্ট্য। অন্য মৌলেরও অল্প পরিমাণে কোনো কোনো মৌলের আছে, যেমন সিলিকনের সামান্য পরিমাণে আছে, কিন্তু কার্বনের হচ্ছে এটা একটা অপূর্ব একটা ক্ষমতা যে অসংখ্য কার্বন পরস্পরের সাথে যুক্ত হতে পারে, তারপর বলয় গঠন করতে পারে, এটা তোমরা এই যুগের সাথেও তোমাদের পরিচয় আছে। এটা হচ্ছে বেনজিন। এরকম বলয় গঠন করতে পারে, শিকল গঠন করতে পারে, চক্র গঠন করতে পারে। এই যে একটা মৌল নিজেরা পরস্পরের মধ্যে এইভাবে বলয়, শিকল, চক্র গঠন করার ক্ষমতা, এটা হচ্ছে ক্যাটেনেশন। এখন এই ক্যাটেনেশনের একটা খুব সুন্দর উদাহরণ আছে, তোমরা তোমাদের বইতে দেখতে পাবে। একটা ফুলারিন একটা যৌগ আছে পুরো ফুটবলের মতো, এটা আমার পক্ষে আঁকা সম্ভব না, তোমরা বইতে দেখবে। ওইখানে কার্বনের সংখ্যা হচ্ছে 60, মানে 60টা কার্বন একত্রিত হয়ে সেই যৌগটা তৈরি করে। এটার নাম হচ্ছে ফুলারিন। এটা হচ্ছে কার্বনের একটা বিশেষ রূপভেদ। তো কার্বনের এইরকম মজার মজার অসংখ্য যৌগ আছে, প্রচুর যৌগ আছে, এবং এটার উৎস হচ্ছে তার এই ক্যাটেনেশন ক্ষমতা। তো এখন বলা যায় যে কার্বনের এই অনন্য ক্ষমতার উৎসটা কি, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, অনেক গবেষণা আছে যে কার্বনের আসলে কার্বন কার্বন উচ্চ বন্ধন শক্তি, কার্বন কার্বন বন্ধন শক্তির মান কিন্তু অনেক বেশি তুলনামূলকভাবে অন্য মৌলের পরস্পরের মধ্যে বন্ধন শক্তির চেয়ে। এটা হচ্ছে প্রায় 347 কিলোজুল পার মোল। এই হচ্ছে তার। এখন এই বন্ধন শক্তি, এই উচ্চ বন্ধন শক্তির বা কারণ কি? এই উচ্চ বন্ধন শক্তির কারণ হচ্ছে যে কার্বনের ইলেকট্রন আসক্তির মানটা হচ্ছে মোটামুটি একটা গড় মান, এবং তার মধ্যে যে তড়িৎ ঋণাত্মকতার মান, যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান, কার্বন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের। আমরা তো পর্যায় সারণী জানি, আমরা যেহেতু বিজ্ঞানের ছাত্রী, আমরা তো পর্যায় সারণী সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা জানি যে কার্বন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল। দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল হচ্ছে লিথিয়াম এবং শেষ মৌল নিষ্ক্রিয় গ্যাসের ঠিক আগের মৌলটা হচ্ছে ফ্লোরিন। তো লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 1,
এবং ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4। এই দুইটাকে গড় করলে গড় মান দাঁড়ায় 2.5, যেটা কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান। তো কার্বনের এরকম একটা তড়িৎ ঋণাত্মকতার মান, ইলেকট্রন আসক্তি মাঝামাঝি। এছাড়া কার্বন হচ্ছে যেহেতু দ্বিতীয় পর্যায়ের মৌল, তাই তার পারমাণবিক ব্যাসার্ধ আকৃতি ছোট এবং দ্বিতীয় শক্তি স্তরে তার মধ্যে যোজ্যতা ইলেকট্রন বিদ্যমান। এই সব কিছু মিলে কার্বনের একটা অনন্য বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যের কারণে কার্বন সিগমা বন্ধনও তৈরি করতে পারে কার্বনের অরবিটালে মুখোমুখি অতিক্রমণ, এবং পি অরবিটালের মাধ্যমে পাশাপাশি অতিক্রমণে পাই বন্ধনও গঠন করতে পারে। এই সব মিলেই কার্বনের এই কেটেনেশন এর একটা অদ্ভুত ক্ষমতা কার্বনের আছে। তো এখন এখানে আমি যে অনেকগুলো কথা বললাম, ইলেকট্রন আসক্তি, আয়ন, তারপর তড়িৎ ঋণাত্মকতা, এগুলো মনে হয় তোমাদের পড়া আছে, কিন্তু হয়তো সিগমা বন্ধন, পাই বন্ধন আমি জানি না তোমরা পড়েছো কিনা, কিন্তু আমরা সামনে কিন্তু এটা নিয়ে আলোচনা করব। এখন হয়তো তোমাদের কাছে নতুন লাগতে পারে। তো এই যে অনন্য কিছু বৈশিষ্ট্যের কারণে কার্বনের এতগুলা 80 লক্ষেরও অধিক যৌগ কার্বনের আছে। এছাড়া আরেকটা যেটা বললাম যে কার্বনের আরেকটা ধর্মের কথা আমরা বলেছি, সেটা হচ্ছে সমানতা। সমানতাটা সম্পর্কে তোমরা কিন্তু, সমানতার সংজ্ঞা আমি জানি তোমাদের সবার মুখস্থ আছে। আমি যখন ক্লাস নিতাম, সমানতা কাকে বললেই সবাই বলে ফেলতো একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত। বিশিষ্ট যৌগগুলোকে এরা পরস্পরের সমানু বলে, এবং তাদের এই ধর্মটাই হচ্ছে সমানতা। তার মানে কি? তার মানে হচ্ছে যে আণবিক সংকেত এক থাকবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে। যেমন মনে করো একটা উদাহরণ দেই, যে C2H6O, এটা হচ্ছে একটা আণবিক সংকেত। এখন এটা দিয়ে দেখো দুইটা যৌগ, যেমন মনে করো প্রথম একটা হচ্ছে ইথানল, আর একটা হচ্ছে কি হতে পারে, ইথার। একটু আগেই আমি এটা অবশ্য লিখেছিলাম বোর্ডে, ডাইমিথাইল ইথার। তো দেখো তাদের কিন্তু সবার আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এখন এখানে আছে কার্বন মাত্র 2টা। এখন কার্বনের সংখ্যা যদি বাড়ে তাহলে কিন্তু এই সমাণুর সংখ্যাও বাড়বে। সমাণু কিন্তু তখন আর 2টা থাকবে না। তো কার্বনের দেখো এটাও একটা অনন্য বৈশিষ্ট্য, যে কার্বনের অনেক সমাণু তৈরি করারও তার ক্ষমতা আছে, এবং এই সমানুতার ধর্মের কারণেও কিন্তু কার্বনের অনেক অসংখ্য যৌগ তৈরি করার তার ক্ষমতা। তো তারপর আসলো আরেকটা বৈশিষ্ট্য, আমি বলেছিলাম যে পলিমারকরণ। পলিমারকরণ জিনিসটা কি? পলিমারকরণ জিনিসটা হচ্ছে যে কার্বনের অসম্পৃক্ত যৌগ সম্পর্কে জানি না তোমাদের, যে অসম্পৃক্ত যৌগ হচ্ছে যে কার্বন কিন্তু শুধুমাত্র আমি যে একক বন্ধন তৈরি করতে পারে তা কিন্তু না, কার্বন কিন্তু দ্বিবন্ধন ত্রিবন্ধনও তৈরি করতে পারে। তো দ্বিবন্ধন ত্রিবন্ধন এই যৌগগুলোকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। তো অসম্পৃক্ত যৌগ যখন পরস্পর যুক্ত হয়ে বৃহৎ আকারের একটা অণু তৈরি করতে পারে, সেই ক্ষমতাটা হচ্ছে পলিমারকরণ। তো পলিমারকরণ আমাদের খুব ভালো উদাহরণ একটা আমাদের সামনে আছে, সেটা হচ্ছে পলিথিন। আমরা এখন তো খুব বেশি সবাই পলিথিন ব্যবহার করি, কিন্তু পলিথিন তো আমরা জানি কি, পলিথিন ব্যবহার করা উচিত না, পরিবেশের জন্য এটা মারাত্মক দূষণ ডেকে আনে। তো পলিথিনটা কি? পলিইথিন। তার মানে কি? এই যে এটা হচ্ছে ইথিন, অসংখ্য ইথিন, যেমন n সংখ্যক ইথিন একত্রিত হয়ে তৈরি করে পলিথিন। যেমন এটা হলো পলিথিন, যে ইথিন অণু অসংখ্য একত্রিত হয়ে পলিইথিন তৈরি করে পলিথিন। তো এটা হচ্ছে কার্বনের আরেকটা বৈশিষ্ট্য, যে পলিমারকরণ। তো কার্বনের দেখো অনন্য কিছু বৈশিষ্ট্য, যেমন কেটেনেশন, যেমন সমানুতা, যেমন পলিমারকরণ, এই এতগুলো বৈশিষ্ট্যের কারণে, তারপর তার কিছু ধর্মের কথাও আমি বললাম যে তার অনন্য কিছু ধর্ম আছে। সব মিলিয়ে এই জন্যই কার্বনের এত যৌগ তৈরি করার তার ক্ষমতা। 80 লক্ষেরও অধিক যৌগ, যেখানে অজৈব যৌগ হচ্ছে আমাদের মাত্র 1 লক্ষেরও কম, 90,000-এর কাছাকাছি। এবং এই কারণেই জৈব রসায়ন একটা বিশাল একটা শাখা। হ্যাঁ, জৈব রসায়ন পড়ার মধ্যেও কিন্তু অনেক মজা আছে। আশা করি তোমরা যত মনোযোগ দিয়ে পড়বে তত এই মজাটা আহরণ করতে পারবে।
তো এখন আমরা একটু বলি যে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্যটা কি। জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথম পার্থক্য হচ্ছে যে আমরা যেটা বললাম যে জৈব যৌগ হচ্ছে কার্বনের যৌগ। জৈব যৌগের মধ্যে কার্বন, কার্বনের সাথে হাইড্রোজেন, একটু আগে আমি বলেছি হাইড্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে হ্যালোজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এই কয়টা যৌগ, মাত্র কয়েকটা যৌগ মিলেই কিন্তু এই জৈব যৌগের এই ৮০ লক্ষের বিশাল এক পরিবার। কিন্তু অজৈব যৌগতে কিন্তু যে কোনো ২ বা ততোধিক যৌগ মিলেই কিন্তু অজৈব যৌগ গঠিত হয়। আমরা জানি আমাদের পর্যায় সারণীতে মৌলিক পদার্থের একটা বিশাল সংখ্যা ১১৮টা মৌলিক পদার্থ আছে, এর যে কোনো ২টা বা ৩টা যৌগ মিলে কিন্তু অজৈব যৌগ গঠিত হয়, এবং এর সংখ্যা কতটাই কম, মাত্র ৯০,০০০-এর কাছাকাছি। তারপর এটা গেল একটা হচ্ছে অজৈব যৌগ এবং জৈব যৌগ, তাদের মধ্যে প্রধান পার্থক্য যে তাদের সংযুক্তিটা। দ্বিতীয় হচ্ছে তাদের মধ্যকার বন্ধন। বন্ধনটা কি, যে মূলত জৈব যৌগে হচ্ছে সমযোজী বন্ধন নিয়ে তৈরি হচ্ছে জৈব যৌগ। আমরা তো এই সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন সম্পর্কে আমরা কিন্তু পড়েছি। আর অজৈব যৌগ হচ্ছে সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন দুইটা মিলিতই, সমযোজী বন্ধনও আছে, আয়নিক বন্ধনও আছে। যেমন অজৈব যৌগ হচ্ছে CH4, মিথেন, ইথেন, এগুলো কিন্তু সমস্ত সমযোজী বন্ধন। আর অজৈব যৌগ মনে করো আমাদের খুব পরিচিত পানি, HCl, তারপর হচ্ছে খাদ্য লবণ, যেমন এই দুইটা হচ্ছে সমযোজী বন্ধন, আবার এটা হচ্ছে আয়নিক বন্ধন। তো অজৈব যৌগের সমযোজী বন্ধনও আছে, আয়নিক বন্ধনও আছে। এরপরে আসো যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। যেহেতু জৈব যৌগ সমযোজী বন্ধন দিয়ে তৈরি, কাজেই সমযোজী বন্ধনের আমরা এটা বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম, হয়তোবা তোমরা হয়তো পড়েছো, যে সমযোজী বন্ধনে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত কম থাকে, 350 নিচে থাকে। আর অজৈব যৌগে আয়নিক বন্ধনের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, 700-এর উপরে। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক প্রায় 800-এর কাছাকাছি। তো এরপরে আসো দ্রাব্যতা। দ্রাব্যতা কি, যে কিসে দ্রবীভূত হয়। আমরা জানি যে সমযোজী বন্ধন সাধারণত পোলার দ্রাবকে দ্রবীভূত হয় না, পানি কিন্তু একটা পোলার দ্রাবক। তো এই জন্যে যে জৈব যৌগ সাধারণত পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু জৈব দ্রাবক যেমন বেনজিন, এগুলোতে কিন্তু জৈব যৌগ দ্রবীভূত হয়। আর অজৈব যৌগ মোটামুটি পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। এখন আসো তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা কখন তড়িৎ পরিবাহী হবে একটা যৌগ, যখন সে গলিত বা দ্রবীভূত অবস্থায় যখন সে বিশ্লিষ্ট হবে, ভেঙে যাবে, তখন কিন্তু সে তড়িৎ পরিবহন করে। তো জৈব যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় ভাঙে না, কাজেই সে তড়িৎ অপরিবাহী এবং তড়িৎ অবিশ্লেষ্য। কিন্তু অজৈব যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায়, যেমন সোডিয়াম ক্লোরাইড, গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নিত হয় এবং সে কিন্তু তড়িৎ পরিবহন করে, এবং অজৈব যৌগ তড়িৎ পরিবাহী। আরেকটা জিনিস আমরা বলি যে জৈব যৌগ সাধারণত দহন করলে তার কোনো অবশেষ থাকে না। যেমন মিথেন, আমরা যে বাসায় গ্যাস ব্যবহার করি, এটা কিন্তু মিথেন গ্যাস। তো মিথেন গ্যাস পুড়লে কোনো, তোমরা কি বাসায় দেখেছো যে রান্না করার সময় মিথেন গ্যাস থেকে কোনো ছাই বের হয় না। তার মানে কি, যে জৈব যৌগ যখন দহন করা হয়, পোড়ানো হয়, তখন এটার কোনো অবশেষ থাকে না। কারণ এটা দহন করলে যে কার্বন ডাই অক্সাইড এবং পানি এয়ারে চলে যায়, কার্বন ডাই অক্সাইড গ্যাসও এয়ারে চলে যায়, কোনো অবশিষ্ট থাকে না। কিন্তু অজৈব যৌগ কিন্তু সাধারণত জ্বলে না, দহন করা যায় না, আর যদিও বা জ্বলে তাহলে এটার একটা অবশেষ থাকে, ছাই থাকে। তো এই হচ্ছে আমাদের প্রধান কিছু পার্থক্য আমরা আলোচনা করলাম। এছাড়া আরো কিছু আছে, যেমন জৈব যৌগ, অজৈব যৌগের সংখ্যা, এটা তো আমরা আগেই বলেছি। তো এই হচ্ছে অজৈব যৌগ এবং জৈব যৌগের কিছু তুলনা, আরো টুকটাক কিছু পার্থক্য আছে, তোমরা বইতে দেখবে। আর আমি যে পড়াগুলো আজকে একদম প্রাথমিক পড়া যেগুলো তোমাদের বললাম, সেগুলো তোমরা বইতে আবার একটু দেখে নেবে। আর যদি কোনো কিছু বোঝার থাকে, তাহলে তোমরা মেসেজ অপশনে গিয়ে আমাকে লিখবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদের বুঝিয়ে দিব।
তো আমার মনে হয় আজকের যে পড়াটা এটা তোমাদের একেবারেই প্রাইমারি পড়া, তো তোমাদের বুঝতে আশা করি কোনো সমস্যা হবে না, কিন্তু তোমাদের কিন্তু বইতে পড়তে হবে। আমার পড়াটা তোমরা বইতে মিলিয়ে একটু পড়ে নিবে। তো ঠিক আছে, আমার পড়াটা আশা করি তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে। এবং এখন কি করতে হবে, আমাদের পড়াশোনাটা শুরু করে দিতে হবে, কারণ কলেজের পড়াটা কিন্তু আমি গত ক্লাসেও বলেছি প্রচুর পড়া। তো আমাদের আর সময় নষ্ট করা যাবে না। আর যেহেতু আমাদের অনলাইনে ক্লাসও কিন্তু এমনিতে নর্মালি একটু কমই হয়, তো কাজেই আমরা মনোযোগ দিয়ে বাসায় এখন টোটালি মনোযোগ দিয়ে পড়া শুরু করে দেবো এবং সব ক্লাস আমরা ফলো করব। আর নিজেরা সুস্থ থাকবো, ভালো থাকবো, শরীরের যত্ন নেব। তো সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।